নমস্কার এবং সালাম। আমি সৈকত। সাদাত হোসাইন রচিত শঙ্খচূড়ের দ্বিতীয় পর্ব পেরিয়ে এবার ঘুরে আসার পালা তৃতীয় পর্বে। আসুন শুনে নেওয়া যাক শঙ্খচূড়ের তৃতীয় পর্ব। ঝাঁঝালো আলোর দিন শেষে বিকেল হলো, তারপর সন্ধ্যা। কিন্তু বিজয়াদিত্য তেমনি শুয়ে রইলেন নিস্পন্দ। এই সময়টাতে কখনো গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইলেন তিনি, কখনো আদো ঘুম আদো জাগরণে অদ্ভুত এক ঘোরের জগৎ। সেই জগতে বেশিরভাগ সময়ই বাস্তব ও স্বপ্ন আলাদা করতে পারলেন না তিনি, বরং নিজেকে মনে হতে লাগলো মেঘ হয়ে ভেসে যাওয়া জল কিংবা বিভ্রমের মতো। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, দিনভর তার কাশির দমকাটা যেন অনেক কম হলো। বিশেষ করে যতক্ষণ তিনি গভীর মনোযোগে ওই জলের সঙ্গীতে বুঁদ হয়ে থাকেন, বিচ্ছিন্ন হয়ে থাকেন আর সব ভাবনা ও অনুভব থেকে, ততক্ষণ তার গলার ভেতরে জেগে ওঠা ওই চিরবিরানি অনুভূতিটাও যেন আর টের পান না, এমনকি খিদে তেষ্টাও না। প্রায় 2 দিন নির্জীব মানুষের মতো নিতর হয়ে পড়ে রইলেন বিজয়াদিত্য। কিন্তু তৃতীয় দিন গভীর রাতে ভয়ানক একটা ঘটনা ঘটল। প্রচণ্ড কম্পনে আচমকা ঘুম ভেঙে গেল তার। নৌকায় পাতা উঁচু কাঠের বিছানায় শুয়েছিলেন তিনি, কিন্তু হঠাৎই কোনো কিছুর প্রচণ্ড ধাক্কায় থরথর করে কেঁপে উঠল নৌকা। তারপর এদিক সেদিক দুলতে লাগলো সশব্দে। দুর্বল বিজয়াদিত্য কিছুই বুঝতে পারলেন না, তবে বিছানা থেকে গড়িয়ে পাটাতনে পড়ে গেলেন তিনি। অকস্মাৎ পতনে শরীর জুড়ে ঝেঁকে বসায় এতদিনের আসরত্বের অনুভূতিটা যেন খানিক কেটে গেল। সেখানে জেগে উঠতে লাগলো অসহনীয় চিনচিনে এক ব্যথা। সম্ভবত এই ব্যথাটাই তাকে কিছুটা হলেও সচকিত করে তুলেছে। নাড়াচাড়া করতে না পারলেও সজাগ হয়ে উঠল কান। বাইরে কারো কথার শব্দ শুনতে পেলেন তিনি। প্রথম কণ্ঠটা বলল, এত জোরে ধাক্কা চোখে দেখতে পাস না? দ্বিতীয় কণ্ঠটা বলল, ইচ্ছে করে দেয়নি কর্তা, এই ঘুটঘুটে অন্ধকারে একদম নাকের ডগায় এসে পড়ার আগে তো দেখতেই পাইনি। তার উপরে নদীতে যা ঢেউ উঠেছে, নৌকা সামলানোই তো কঠিন হয়ে পড়েছে। ঝড় উঠবে মনে হয় কর্তা। আকাশের অবস্থাও তো বেশি সুবিধার মনে হচ্ছে না। বলতে বলতেই কেউ একজন লাফিয়ে বিজয়াদিত্যের নৌকায় উঠে এলো, তারপর আরও একজন। তাদের হাতে লণ্ঠনের আলোয় খানিক আলোকিত হয়ে উঠল নৌকাখানা, তবে তা সামান্য সময়ের জন্য। ঝোড়ো হাওয়ায় লণ্ঠনটা নিভে যেতেই বিচ্ছিরি ভাষায় গাল বকল একজন। তারপর বলল, নৌকা তো খালি, কেউ আছে বলে তো মনে হচ্ছে না। এবার প্রথম কণ্ঠটা উচ্চকিত হলো, খালি হবে কেন হরি? ভেতরে ঢোক, রাজবাড়ির নৌকা কখনো খালি থাকে না। ওই দিন রাতে যখন অশ্বত্থশ্রম থেকে নৌকা ভাসিয়ে দিল, তার কিছুক্ষণ পরেই তো পিছু নিলাম। নৌকায় কোনো মাঝিও ছিল না, কিন্তু জোয়ারে টানে ছুটল দিক বিদিক, এই জন্য খুঁজে পেতে দেরি হলো, 3 দিন লেগে গেল পেতে। এর পরের কথোপকথন আবার চেতনা থেকে হারিয়ে যেতে লাগলেন বিজয়াদিত্য। তবে লোকগুলো দুজন যে অন্ধকারে নৌকায় কিছু খুঁজছে তা তার বুঝতে অসুবিধা হলো না। সবচেয়ে বড় ব্যাপার হলো, এই প্রায় 3 দিন পর তিনি উপলব্ধি করতে পারলেন এটি একটি নৌকা, এবং সেই নৌকার পাটাতনে তিনি শুয়ে আছেন। কিন্তু এর কারণ তার কাছে স্পষ্ট নয়। অবশ্য বেশিক্ষণ চিন্তা করতেও পারলেন না বিজয়াদিত্য। তার আগেই সব কিছু আবার ঝাপসা হয়ে যেতে লাগলো। খানিক আগেই সচকিত হয়ে ওঠা চিন্তা শক্তিটুকু ধূসর হয়ে মিলিয়ে যেতে থাকলো দূরে কোথাও। আগন্তুক লোক দুজন অন্ধকারে হাতড়ে যেখানে যা পেল, তারা সবই তাদের হাতে থাকা থলেতে ঢুকিয়ে ফেলল। সম্ভবত খুব মূল্যবান কিছু পাওয়ার প্রত্যাশা করেছে তারা। তবে সবার শেষে যে কাজটি করল তারা, সেটি ভয়ঙ্কর। নৌকা থেকে নামার সময় রাজা বিজয়াদিত্যের প্রায় অচেতন দেহটাকে তুলে নদীতে ছুঁড়ে ফেলে দিল লোকগুলো। তারপর তলা ফুটো করে ডুবিয়ে দিল নৌকাখানাও। পরদিন যখন ভোরের আলো ফুটল, তখন চন্দ্রগড় রাজবাড়ি প্রায় নিঃশব্দ, যেন এই রাজবাড়ির অন্দরমহলে কোথাও কেউ নেই। যেন এখানে কেউ নিঃশ্বাস নিচ্ছে না, কথা বলছে না। এক শোকস্তব্ধ মৃত্যুপুরীতে কতগুলো মানুষ নিষ্প্রাণ হয়ে পড়েছে। রানী বিভাবতী সেদিনের পর থেকে আর কারো সঙ্গে কথা বলেননি। অন্নপূর্ণা দেবী শত ঝংঝায় পোড় খাওয়া শক্ত মানুষ, কিন্তু তিনি নিজেকে কিছুতেই স্থির রাখতে পারছে না।
কারো সামনে কিছু প্রকাশ না করলেও রুদ্ধদ্বারে ঘরে একা একা কেঁদে বুক ভাসাচ্ছেন। কিন্তু তাতেও এতটুকু সান্ত্বনা বা প্রবোধ মিলছে না তার। বরং মনে হচ্ছে পুত্রের এই অনিশ্চিত যাত্রা তো তিনি নির্ধারণ করেছেন, এর সকল সিদ্ধান্ত তারই। কিন্তু প্রজাদের সন্দেহ আর রাজবাড়ির বাদবাকি সদস্যদের রক্ষা করতে গিয়ে কোনো ভুল করেনি তো? নাকি তার এই সিদ্ধান্তে বিজয়াদিত্যর কল্যাণ কামনায় ছিল একমাত্র ভাবনা? এই দ্বিধা দিনরাত তাকে দগ্ধ করতে লাগলো। তার কনিষ্ঠ পুত্র বিনয়াদিত্য নিজের নামের মতোই আচরণে কোমল, ভাবনায় উদাসী, স্বভাবে নিঃসঙ্গতা প্রিয়। ফলে রাজবাড়ির সকল হিসাব নিকাশ থেকে নিজেকে এক প্রকার সরিয়ে রেখেছিলেন তিনি। ফুল পাখি প্রকৃতির প্রতি তার দারুণ অনুরাগ, এই নিয়েই নিজেকে এতকাল ব্যস্ত রেখেছিলেন। ফলে বয়স ৩৫ পেরিয়ে গেলেও বিনয়াদিত্য এখনও বিবাহিত নন। এমনকি রাজপরিবারের পুরুষ সদস্যদের বহু নারীতে আসক্তির যে দুর্নাম রয়েছে তা থেকেও মুক্ত তিনি। বরং এই দিকটিতে তার উদাসীনতা সংযমে সর্বজন বিদিত। পরিবারের বাইরে অল্পবয়স্কা বিবাহযোগ্য তরুণীদের সঙ্গে কথা বলতেও তিনি সংকুচিত ও বিচলিত বোধ করেন। বিনয়াদিত্য তার প্রাণাধিক প্রিয় জ্যেষ্ঠ ভ্রাতা রাজা বিজয়াদিত্যর এমন অভাবনীয় নিষ্ঠুর পরিণতিতে রীতিমতো ভেঙেচুরে একাকার। কিন্তু তা প্রকাশ কিংবা উদযাপনের সুযোগ তিনি পেলেন না। তাকে ব্যস্ত হয়ে উঠতে হলো রাজ্যের নানাবিধ কাজকর্মে। তবে সে সকল কাজে তার আগ্রহ যতটুকু, তার চেয়ে ঢের বেশি চাপিয়ে দেওয়া দায়িত্ব। সেই ভার মাথায় নিয়ে তিনি সারাক্ষণ হাঁসফাঁস করতে থাকেন। মাঝে মধ্যেই মায়ের কাছে এসে চুপি চুপি বলেন, মা, এ কাজের যোগ্য আমি নই, আমাকে এই গুরুভার থেকে মুক্তি দিন। অন্নপূর্ণা দেবী পুত্রের কথা শুনে অবাক হন না। তিনি বিনয়াদিত্যের এই ধাঁচটা ভালো করেই জানেন। কিন্তু রাজ্যের এই সংকটকালে বিনয় ছাড়া আর কোনো বিকল্প তার হাতে নেই। পিতার সিংহাসনে স্থলাভিষিক্ত হতে কিশোর অরুণাদিত্যের আরও সময় লাগবে। সমস্যা হচ্ছে, তাকে নিয়েও অন্নপূর্ণা দেবীর নিঃসংশয় নন। বরং কিশোর অরুণাদিত্যের আচার আচরণের মাঝে মধ্যেই তিনি আশাহত হন, যেন এই রাজ্যপাট, এই সিংহাসনের প্রতি তার কোনো আগ্রহই নেই। সে বরং দুরন্ত রাখাল বালকদের সঙ্গে মাঠে ঘাটে ঘুরে বেড়াতে ভালোবাসে। পরিবারের প্রতিও বিশেষ অনুরাগ তার নেই। এমনকি পিতা বিজয়াদিত্যকে শেষবারের মতো যেদিন রাজবাড়ি থেকে নিয়ে যাওয়া হলো, সেদিনও সে উধাও। সন্ধ্যার আগেই সকলের অগোচরে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গিয়েছিল। অথচ আগের দিনই তাকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে পিতার অসুস্থতার বিশেষ চিকিৎসার জন্য সেদিন রাতে অশ্বত্থাশ্রমে সকলের সঙ্গে তাকেও উপস্থিত থাকতে হবে। অন্নপূর্ণা দেবী তৎক্ষণাৎ বিনয়াদিত্যর কথার কোনো উত্তর না করলেও মাস তিনেক পর এক সন্ধ্যায় পুত্রকে নিজ ঘরে ডাকলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, রাজপরিবারের সন্তান রাজ্যভার গ্রহণ করবে, এ অতি সাধারণ ঘটনা, এটাতে তো পারার কিছু নেই। সবাই কি সব কিছু পারে মা? সবাই সব কিছু না পারলেও সহিসের সন্তানকে জানতে হয় কিভাবে ঘোড়া সামলাতে হয়, না হলে তাকে ঘোড়া লাথি খেয়ে মরতে হয়। ঘোড়া আর রাজ্য তো এক নয় মা, একই। কি করে? সাপুরের সন্তান যদি না জানে সাপ কিভাবে ধরতে হয়, তাহলে সাপের ছোবলে তার প্রাণ যায়। রাজ্য সাপের মতো, একটু এদিক সেদিক হলেই হয় বিষাক্ত ছোবল মারবে, নতুবা পাগল ঘোড়ার মতো পিঠ থেকে ফেলে দিয়ে পায়ের তলায় পিষ্ট করবে। সুতরাং রাজার সন্তানকে জানতে হয় রাজ্য কিভাবে চালাতে হবে। বিনয় এই কথায় চুপ করে গেলেন। তিনি মাকে কি করে বোঝাবেন? সকলেই ওঝা নয়, কেউ কেউ ওঝা, বাকিরা সাপের মতো ভীতু, সংকুচিত হয়ে সারাটা জীবন কাটিয়ে দেয়। পরে যাওয়ার ভয়ে অনেকেই এই জীবনে কখনো ঘোড়ায় চড়েন না। তিনিও তেমন একজন। অন্নপূর্ণা দেবী বললেন, তোমাকেও অমন হতে হবে, কখনো কোমল কখনো কঠিন। কেন আমায় এত কিছু করতে হবে? আমি তো এই রাজ্যের রাজা নই, হতেও চাইনি কখনো। দাদার অবর্তমানে আমি কেবল অরুণের হাতে সবকিছু তুলে দেওয়ার অপেক্ষায় আছি। কিন্তু তুলে দেওয়ার আগেই যদি তুমি ঘোড়ার পিঠ থেকে পড়ে যাও কিংবা সাপের ছোবল খাও। মানে রাজার অসুখ এবং অন্তর্ধান নিয়ে চারপাশে ফিসফাস শুরু হয়ে গেছে। এই কথায় চমকে গেলেন বিনয়। কি বলছেন আপনি? শুধু তাই নয়, ভেতরে ভেতরে আরও নানান ঘটনা শুরু হয়ে গেছে। কি ঘটনা? ভবানীপুর জমিদারে কৃষ্ণনন্দ মিত্রর কাছে প্রায় 4 বছরের খাজনা আনাদায়ী ছিল। এতদিনের? অবাক গলায় বললেন বিনয়।
হ্যাঁ, অসুস্থতা বাড়ার পর থেকে বিজয় সব কিছুতেই খুব অনিয়মিত হয়ে গিয়েছিল। ফলে খাজনাও আদায় হয়নি নিয়মিত। রাজকোষের অবস্থাও বিশেষ ভালো নয়। আমি গত কদিন হিসাব নিকাশ করে দেখলাম, অবস্থা সুবিধার নয়। বলে সামান্য থামলেন অন্নপূর্ণা দেবী। তারপর বললেন, খাজানজি মনোহর বাবুকে দিয়ে বিভিন্ন জায়গায় লোক পাঠানো হয়েছিল খাজনা আদায়ের। প্রায় সকলেই দ্রুততম সময়ের মধ্যে খাজনা পরিশোধের কথা বলেছেন, একমাত্র কৃষ্ণনন্দ মিত্র ছাড়া। কি বলছেন উনি? এতদিন সুদসহ সব শোধ করার কথা বলেছিলেন, কিন্তু দিন সাতেক আগে মনোহর বাবুর পেয়াদা পাঠালে কৃষ্ণনন্দ মিত্র নাকি বলেছেন তিনি খাজনার টাকা দিতে পারবেন না। কেন? বিনয়, এবার শক্ত হলেন অন্নপূর্ণা দেবী। এখানে কেন প্রশ্নটি করার আর কোনো সুযোগ নেই। কৃষ্ণনন্দ মিত্র জমিদার হলেও রাজ্যের আর সকল প্রজার মতো তিনি একজন প্রজাও। ফলে তার কাছে রাজ্যের পাওনা থাকলে সেটি পরিশোধ করার যেমন তার কর্তব্য, তেমনি অপরাগ হলে রাজার কাছ থেকে উপস্থিতি হয়ে করজোরে তা মৌকুফ করার বিনতি প্রার্থনাটাও রীতি। দেবে না বলার দুঃসাহস এই রাজ্যের কেউ দেখাতে পারে না। এর অর্থ কোনো কারণে রাজার প্রতি অনুগত্য তার সন্দেহ তৈরি হয়েছে। বিনয় কথা বললেন না। এত সব জটিল হিসাব নিকাশ তিনি বোঝেন না, বুঝতেও চান না। অন্নপূর্ণা দেবী বললেন, আমি তোমাকে আজ কেন রেখেছি জানো? কেন? আমাদের সামনে কঠিন সময়, ভয়ঙ্কর কঠিন সময়। অন্নপূর্ণা দেবীর কণ্ঠে কিছু একটা ছিল যা বিজয়াদিত্যকে শঙ্কিত করে তুলল। তিনি ভীত কণ্ঠে বললেন, কি কঠিন সময়? যা আশঙ্কা করেছিলাম তাই। কেউ একজন দীর্ঘদিন ধরেই সুযোগের অপেক্ষায় ওত পেতে বসেছিল। সুযোগ আসা মাত্রই সেই সুযোগ কাজে লাগাতে শুরু করেছে। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না মা। বিজয়ের কুষ্ঠের কথা মহলের বাইরে ছড়িয়ে পড়েছে। কি? বিস্মিত কণ্ঠে বললেন বিনয়। সে কি করে সম্ভব? বড়জোর তার কাশির ব্যামোর কথা লোকে জানতে পারে। বলে চুপ করে রইলেন অন্নপূর্ণা দেবী। তারপর বললেন, শুধু তাই নয়, তার অনুপস্থিতি নিয়ে প্রজাদের মধ্যে নানান গুজব রটেছে। কিন্তু সবাইকে তো জানিয়েই দেওয়া হয়েছে যে রাজা চিকিৎসার প্রয়োজনে রাজ্যের বাইরে রয়েছেন। তাহলে এসব কথা কে ছড়ালো? মহলের কেউ। কে সে? অন্নপূর্ণা দেবী এই প্রশ্নের উত্তর দিলেন না, তবে কুঞ্জিত কপালে জানালার বাইরে তাকিয়ে রইলেন, তার মুখে দুশ্চিন্তার ছাপ। বিনয়াদিত্য বললেন, আপনি কি কাউকে সন্দেহ করছেন? এবার মেলান হাসলেন অন্নপূর্ণা দেবী। কাকে সন্দেহ করব? বিনয়াদিত্য এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। এই ঘটনা রাজপরিবারের বাইরে কারো জানার কথা নয়। এমনকি সভাসদের মধ্যেও কেবল সতেন্দ্রমোহন এবং তারকানাথ বাবু ছাড়া আর কেউ ছিল না। এই দুজন সুদীর্ঘকাল থেকেই চন্দ্রগড় রাজবাড়ির অতি বিশ্বস্ত বন্ধু। এমনকি রাজা বিজয়াদিত্যের এই দীর্ঘ অসুস্থতায় তারা তাদের সর্বোচ্চ অনুগত্য ও সহযোগিতার প্রমাণ রেখে চলেছেন। তাহলে অতি গোপন এবং বিপজ্জনক এই সংবাদ রাজবাড়ির বাইরে কি করে গেল? অন্নপূর্ণা দেবী আরও খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আমি একটা আশঙ্কা করছি বিনয়। কি আশঙ্কা? এই খবর অতি দ্রুত রাজ্যের অন্যান্য জমিদারের মধ্যে ছড়িয়ে পড়বে, কিংবা পড়েছেও। এমনকি ছড়িয়ে পড়বে সকল প্রজাদের মধ্যেও। আর এর ফলে দুটি ঘটনা ঘটবে। কি ঘটনা? রাজার সম্পর্কে প্রজাদের মধ্যে সন্দেহ, অবিশ্বাস তৈরি হবে, এবং অন্যদিকে কিছু জমিদার এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। কি সুযোগ মা? স্বাধীন হয়ে ওঠার সুযোগ, বিদ্রোহ করার সুযোগ। মানে যারা বড় শক্তিশালী জমিদার, বিশাল অঞ্চল নিয়ে যাদের জমিদারি, নিজেদের শক্তিশালী সৈন্যবাহিনীও আছে, তারা এই সুযোগে রাজার আদেশ অমান্য করার চেষ্টা করবে। এমনকি নিজেদের অঞ্চল নিয়ে আলাদা স্বাধীন রাজ্যও ঘোষণা দিতে পারে। সমস্যা যে এতটাই জটিল সেটি বিনয়াদিত্য ভাবতেও পারেননি। তিনি দিশেহারা ভঙ্গিতে বললেন, এখন তাহলে উপায়? এই প্রশ্নে অন্নপূর্ণা দেবী চুপ করে রইলেন দীর্ঘ সময়। তারপর বললেন, অরুণের বিবাহ। অরুণের বিবাহ? যেন চমকে উঠলেন বিনয়াদিত্য। ওইটুকু এক ছেলের বিয়ে? যুবরাজ কখনো ছোট হয় না। তার জন্মের পর থেকেই রাজ্যের ভবিষ্যৎ রাজা। তাই বলে এই বয়সে বিয়ে? বিনয়াদিত্যের কণ্ঠে আর্তনাদ। অন্নপূর্ণা দেবী অবশ্য তাকে থামিয়ে দিয়ে বললেন, তোমার বয়স তো কম নয়, কিন্তু কই, তুমি তো এখনো বিয়ে করতে পারলে না। এই কথায় বিনয়াদিত্য চুপসে গেলেন। অন্নপূর্ণা দেবী বললেন, তার মানে বিয়ের জন্য কোনো বয়স বিষয় নয়, বিষয় সদিচ্ছা ও সক্ষমতা।
বলে সামান্য থামলেন তিনি। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, শোনো, রায়পুরের রাজা মহেন্দ্র রায়, তিনি তোমার প্রায়ত পিতার প্রতি নানা কারণেই কৃতজ্ঞ। তার কনিষ্ঠ কন্যা সৃজিতার সঙ্গে অরুণের বিয়ে। আমি তার সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে চন্দ্রগড় রাজবাড়ির শক্ত মিত্র প্রয়োজন। মহেন্দ্র রায়ের চেয়ে বড় মিত্র আর কেউ নেই এই পরিস্থিতিতে, হতে পারে না। তাছাড়া কন্যা সম্প্রদায়ের মধ্যে যে মৈত্রীতা তৈরি হয় তা পিতাকে কন্যার শ্বশুরবাড়ির প্রতি দায়বদ্ধ করে রাখে। ফলে সকল পরিস্থিতিতেই সে সেই মৈত্রী অক্ষুণ্ণ রাখার সর্বোচ্চ চেষ্টা করে। বিনয়াদিত্য কথা বললেন না। তিনি চুপচাপ মায়ের কথা শুনছেন। রাজ্যের এসব কৌশল বা ভবিষ্যৎ ভাবনা নিয়ে তার বিন্দু মাত্র আগ্রহ নেই। তবে তিনি জানেন তার মা অন্নপূর্ণা দেবী ক্ষুরধার মস্তিষ্কের একজন নারী। চন্দ্রগড় রাজবাড়ির ছোট বউ হওয়া সত্ত্বেও নিজ বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত গ্রহণের অসাধারণ ক্ষমতার কারণে খুব অল্প সময়ে তিনি সকলের প্রিয় এবং আস্থাভাজন হয়ে উঠেছিলেন, যা তার এই ৭০ বছরেও একটু মেলান হয়নি। এমনকি স্বামী সমরাদিত্যের মৃত্যুর আগে ও পরে চন্দ্রগড় রাজবাড়ির অন্দরমহলে ক্ষমতার পালাবদল নিয়ে যে ভয়ানক পরিস্থিতি উদ্ভব হয়েছিল, অন্নপূর্ণা দেবী একা হাতে নিজে তা সামলে দিয়েছেন। ফলে তার সিদ্ধান্ত কিংবা পরিকল্পনায় কারো বিন্দুমাত্র সংশয় নেই। এমনকি রাজা বিজয়াদিত্যের ছিল না। বরং রাজকার্য পরিচালনায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই তিনি মায়ের উপরে নির্ভরশীল ছিলেন। সমস্যা হচ্ছে, বিজয়াদিত্য শৈশব থেকেই এ সকল বিষয়ে উদাসীন। তার জ্যেষ্ঠ ভ্রাতা রাজা বিজয়াদিত্য যখন তাকে রাজ্য পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করতে চাইতেন, তখন তিনি নানা অজুহাতে সেসব থেকে নিজেকে আড়াল করে রেখেছিলেন। ফলে চন্দ্রগড় রাজবাড়ির অতি গুরুত্বপূর্ণ অংশ হয়েও তিনি ছিলেন এই রাজ্যের অত্যন্ত অগুরুত্বপূর্ণ ও অনুল্লেখ্য একজন মানুষ। কিন্তু ভাগ্য তাকে এমন এক পরিস্থিতির মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিল যে চাইলেও বিনয়াদিত্য এই গুরুভার পরিত্যাগ করতে পারলেন না। অন্নপূর্ণা দেবী বললেন, আগামী মাসেই অরুণ 14তে পড়বে। এই উপলক্ষে আমি রাজবাড়ির বড়সড় এক আয়োজন করতে চাই। সেই আয়োজনে রাজ্যের সকল গণ্যমান্য ব্যক্তি, জমিদার উপস্থিতি থাকবেন। সঙ্গে উপস্থিত থাকবেন রায়পুরের রাজা মহেন্দ্র রায়ও। তিনি তার কন্যা সৃজিতা সহ রাজবাড়িতে আসবেন। যে সময়ে অরুণের সঙ্গে সৃজিতার বিবাহের কথা ঘোষণা করা হবে, সে সময়ই অরুণের সঙ্গে সৃজিতার বিয়ের কথা ঘোষণা করা হবে। এতে যারা ভেতরে ভেতরে বিদ্রোহ কিংবা ষড়যন্ত্রে সামিল হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তাদের কাছেও স্পষ্ট একটা বার্তা দেওয়া হবে যেন বিজয়াদিত্যের অনুপস্থিতিতেও চন্দ্রগড় রাজপরিবার দুর্বল নয়। আগে আমায় কিছু করতে হবে, বিড়বিড় করে বললেন বিনয়াদিত্য, যেন এসব ঝামেলা থেকে নিজেকে আড়াল করতে পারলেই তার স্বস্তি। না, উফ, নিজের ভেতরে আটকে রাখা দুশ্চিন্তা থেকে যেন মুক্তি পেলেন বিনয়। তবে তিনি মায়ের ঘর থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তেই অন্নপূর্ণা দেবী তাকে ডাকলেন। তারপর শীতল কণ্ঠে বললেন, একটিমাত্র কাজ তোমাকে করতে হবে বিনয়। কী কাজ মা? জমিদার কৃষ্ণনন্দ মিত্রর পরিবর্তে তার জ্যেষ্ঠ পুত্র অরিন্দম মিত্রকে ওই দিন রাজবাড়িতে উপস্থিত করতে হবে, বলে সামান্য থামলেন অন্নপূর্ণা দেবী। তার কণ্ঠে কিছু একটা ছিল যা বিনয়াদিত্যকে শঙ্কিত করে তুলল। তিনি তার মাকে চেনেন, ফলে এও জানেন অন্নপূর্ণা দেবী বিনা কারণেই এই কথা বলেননি। অন্নপূর্ণা দেবী বললেন, অরিন্দম যেন চন্দ্রগড় রাজবাড়িতে অন্তত একটি রাতের জন্য হলেও রাত্রি যাপন করে, সেটিও নিশ্চিত করতে হবে। কিন্তু কেন মা? অনেক কারণ আছে, বলে খানিক চুপ করে রইলেন অন্নপূর্ণা দেবী। তারপর বললেন, তোমার মনে আছে বিনয়? কি মা? বিজয়ের প্রথম স্ত্রী ও সন্তানের কথা। এই প্রশ্নে বিনয়াদিত্য থমকে গেলেন। বিবাহবতীর আগেও যে রাজা বিজয়াদিত্যর আরেকটি বিবাহ ছিল, সেটি যেন অন্যদের মতো তিনি বিস্মৃত হয়েছিলেন। তবে সন্তান জন্ম দেওয়ার পরপরই তার সেই স্ত্রী মারা যান। সন্তানটি তখন বেঁচে গেলেও কখনোই পুরোপুরি সুস্থ ছিল না, বরং বছর 2-3 প্রবল রোগে ভোগার পর সেও মায়ের পরিণতি বরণ করে। কিন্তু আজ হঠাৎ কেন এই প্রসঙ্গ টানছেন অন্নপূর্ণা দেবী? প্রশ্নটি করলেন তিনি। অন্নপূর্ণা দেবী বললেন, রাজা বিজয়াদিত্যর প্রথম পুত্র সন্তান জন্মের ঘটনা এ রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আনন্দের ঘটনা ছিল কি না? নিশ্চয়ই ছিল, বললেন বিনয়াদিত্য। কিন্তু স্ত্রী মৃত্যুর কারণে দাদা তখন পূর্ণ নির্ধারিত সকল অনুষ্ঠান বাতিল করেছিলেন। হ্যাঁ, তবে এই নিয়ে তার আক্ষেপও ছিল। ফলে পরের বছর পুরো রাজ্য জুড়ে সন্তানের জন্মদিনের উৎসব জাঁকজমকপূর্ণ করে আয়োজনের নির্দেশ দিয়েছিলেন সে।
কিন্তু সেই নির্দেশ একজন জমিদার অমান্য করেছিলেন, তাও একবার নয় একাধিকবার। তাকে সতর্ক করার পরেও। কে? জমিদার কৃষ্ণনন্দ মিত্র? কেন মা? তার সন্তান অরিন্দমের একই দিনে জন্ম, ফলে তিনি নিজ সন্তানের জন্মদিনের অনুষ্ঠানটিকেই সবচেয়ে বেশি আড়ম্বরপূর্ণ করে পালন করতে চাইছিলেন। তিনি চাননি রাজপুত্রের জন্মদিনের উৎসব আয়োজন করতে গিয়ে তার সন্তানের জন্মোৎসব চাপা পড়ে যাক। বলে সামান্য থামলেন অন্নপূর্ণা দেবী। তারপর বললেন, একমাত্র কৃষ্ণনন্দ মিত্রই রাজার নির্দেশ অমান্য করেছিলেন। একমাত্র ভবানীপুরী বিজয়াদিত্যের অকালপ্রায়ত প্রথম পুত্রের কোনো জন্মোৎসবই পালিত হয়নি। বিনয়াদিত্য কথা বললেন না। অন্নপূর্ণা দেবী বললেন, আসলে কৃষ্ণনন্দ মিত্র কখনোই বিজয়াদিত্যর বশ্যতা মেনে নিতে চায়নি। এমনকি সে চন্দ্রগড়ের অধীনে ভবানীপুরের অন্তর্ভুক্তি মেনে নিতে পারেননি। বরং সে নিজেকে এখনও স্বাধীন ভূস্বামী বা রাজাই মনে করে। আর এ কারণে বিভিন্ন সময় সুযোগ খুঁজছে সে। রাজ্যের নানা নির্দেশকে অমান্য করেছে, কিন্তু এবার কঠোর হওয়ার সময় এসেছে। তাকে আমি এমন শিক্ষা দেব, সে আর কখনো অবাধ্য হওয়ার কথা স্বপ্নেও ভাববে না। কী শিক্ষা মা? প্রশ্নটি করতে গিয়ে নিজেকে সামনে নিলেন বিনয়াদিত্য। অন্নপূর্ণা দেবী ততক্ষণে ঘুরে ঘুরে হাঁটতে শুরু করেছেন। তবে শেষ মুহূর্তে তার চোখের কোণে জেগে ওঠা গা হিম করা ভয়ঙ্কর দৃষ্টিটা চোখ এড়ায়নি বিনয়াদিত্যের। শেষ হলো সাদাত হোসাইন রচিত শঙ্খচূড়ের 3য় পর্ব। 4র্থ পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো আমি আপনাদের কাছে। এই পর্বটি আপনাদের কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। সঙ্গে একান্ত অনুরোধ, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায়, তবে ধন্যবাদ।